আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়ে পড়াবো সেটা হলো উদ্ভিদ বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের আবুল হাসান স্যারের বইয়ের কোন লাইনগুলো তোমাকে মনে রাখতে হবে এবং কোন লাইনগুলো মনে রাখলে তুমি মেডিকেল থেকে অন্যান্য ভর্তি পরীক্ষায় মেডিকেল সহ অন্যান্য ভর্তি পরীক্ষায় তুমি ভালো করতে পারবা। এজন্য তুমি যে কাজটা করবা, এই ভিডিওটা শুরু করার আগে তুমি তোমার নিজের বই অর্থাৎ আবুল হাসান স্যারের বইটা সামনে নাও, আর আমি যে কথাগুলো বলবো সবগুলো নোট করে রাখবা। ঠিক আছে? দেখো, প্রথম কথা হলো, আমরা জানি যে উদ্ভিদ বিজ্ঞানের পঞ্চম অধ্যায় হলো, এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা আছে, একটা শৈবাল আর একটা হলো ছত্রাক। দেখো, শৈবাল আর একটা কি ছত্রাক। এখান থেকে শৈবাল থেকে দেখো, শৈবালের প্রথম যে পেজ, এই পেজ থেকে আমাদের যে বিষয়গুলো মনে রাখতেই হবে, এক নম্বরে দেখো, শৈবালকে গ্রাম্য ভাষায় কি নামে ডাকা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এরপরে সম্পূর্ণ ভাসমান যে শৈবাল, সেই শৈবালগুলোকে কি নামে ডাকা হয়? ফাইটো প্লাঙ্কটন। মনে রাখতে হবে, যারা মাটিতে বসবাস করে অর্থাৎ পানির নিচে মাটিতে বসবাস করে তাদেরকে বলা হয় বেন্থিক শৈবাল। প্রত্যেকটা লাইন আমি যেভাবে বলবো, যেখানে যেভাবে আমি ইন্ডিকেট করব, এগুলো তুমি সব তোমার বইয়ে নোট করে রাখবা। এবার দেখো, পাথরের গায়ে যদি জন্মায় সেই সমস্ত শৈবালকে বলা হয় লিথোফাইট শৈবাল, এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদের বা টিস্যুর ভিতরে যদি জন্মায় সেই সমস্ত শৈবালকে বলা হয় অ্যান্ডোফাইট শৈবাল, এবং একটা শৈবাল যদি অন্য একটা শৈবালের গায়ের উপরে জন্মায় তখন সেটাকে বলা হয় এপিফাইট শৈবাল। বিষয়ে আলোচনা, পর্যালোচনা, পরীক্ষণ, নিরীক্ষণ ও গবেষণা করাকে বলা হয় ফাইকোলজি বা শৈবাল বিদ্যা। আর শৈবাল বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি। এই দুইটা শব্দ মনে রাখবা, ঠিক আছে? এবং এক মার্কের জন্য তোমাদের যেটা লাগবে সেটা হলো শৈবাল কাকে বলে। ঠিক আছে? দেখো, এখানে যেগুলো শব্দ আছে সবগুলো তোমার দরকার। অত্যন্ত সরল প্রকৃতির সালোক সংশ্লেষণকারী অভাস্কুলার সমাঙ্গদেহী উদ্ভিদ, অধিকাংশ জলে বসবাস করে, তাদের জননাঙ্গ এককোষী এবং নিষেকার পর স্ত্রী জননাঙ্গে কখনোই ভ্রূণ গঠিত হয় না। তাহলে দেখো, এই পেজ থেকে তোমাকে কোন বিষয়গুলো মনে রাখতে হবে আমি আর একবার বলে দিতেছি, খেয়াল করো। এক নম্বরে শৈবাল, তাহলে গ্রাম্য ভাষায় কি নামে ডাকা হয়? শৈবালকে গ্রাম্য ভাষায় কি নামে ডাকা হয়? শ্যাওলা অথবা শৈবাল। সম্পূর্ণ ভাসমান শৈবালকে কি নামে ডাকা হয়? ফাইটোপ্লাঙ্কটন। এবং মাটিতে বসবাস করে সেই শৈবালকে কি নামে ডাকা হয়? বেন্থিক শৈবাল। এবং পাথরে গায়ে জন্মালে তাকে বলা হয় লিথোফাইট শৈবাল। অন্য টিস্যুর উদ্ভিদের অন্য উদ্ভিদের টিস্যুর অভ্যন্তরে জন্মালে তখন সেটাকে বলা হয় অ্যান্ডোফাইট, এবং অন্য শৈবালের আবরণের গায়ে জন্মালে তখন সেটাকে বলা হয় এপিফাইট। শৈবাল নিয়ে গবেষণাকে বলা হয় ফাইকোলজি, এবং শৈবাল বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি। এবং এখান থেকে তোমাকে ডেফিনেশনটা খুব ভালো করে পারতে হবে। এরপরে দেখো, দ্বিতীয় পেজ থেকে আমরা চলে যাব যে আমাদের কি কি লাগবে। শোনো, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য একেবারে তোমার বইয়ের এই জায়গাটাতে তুমি 100% দিয়ে রাখো। 100%। যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এই বৈশিষ্ট্যগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো, যেমন শৈবাল হলো সালোক সংশ্লেষণকারী স্বভোজী উদ্ভিদ, যাদের ক্লোরোফিল অণু থাকে তারা হলো সালোক সংশ্লেষণকারী স্বভোজী উদ্ভিদ। এদের আলো ছাড়া এরা জন্মাতে পারে না। তার কারণ হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আলোর প্রয়োজন হয়। এরা সুকেন্দ্রিক, অর্থাৎ এদের কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। এবং শৈবালকে তোমরা জানো কোনোভাবেই কি করা যায় না, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, আর এটাকে বলা হয় সমাঙ্গদেহী। এদের কোনো ভাস্কুলার টিস্যু নাই, অর্থাৎ ভাস্কুলার টিস্যু হলো দুইটা, জাইলেম এবং ফ্লেম। এদের কোনো জাইলেম ফ্লেম নাই। এবং এদের যে রেণুথলি সর্বদাই এককোষী। সর্বদাই কি? এককোষী। এবং আমি বারবার করে তোমাদের বলেছিলাম ক্লাস নেওয়ার সময়,
এদের জায়গট জননাঙ্গে থাকা অবস্থায় কখনো কি সৃষ্টি হয় না, ভ্রূণে পরিণত হয় না, কারণ এদের জায়গটে কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট, শৈবালের কোষ প্রাচীর কি নির্মিত, সেলুলোজ নির্মিত। এবং দেখো এদের ক্ষেত্রে আমরা জানি যে শৈবালের সঞ্চিত খাদ্য হলো শর্করা, কিন্তু নীলাভ সবুজ শৈবাল যেটা, তার সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। অনেকবার পরীক্ষা এসেছে। এবার দেখো সাধারণত এদের সুস্পষ্ট কোনো যৌনক্রম নাই। যৌনক্রম কাকে বলে, যখন কোনো জীবের হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হয় তখন সেটাকে বলা হয় যৌনক্রম। এই যে পয়েন্টগুলো আমি ইন্ডিকেট করলাম এগুলো অবশ্যই তোমাকে পারতেই হবে এমসিকিউর জন্য। এরপরে চলে আসো যে শৈবালের দৈহিক গঠনের উপর বা আকার আকৃতির উপর ভিত্তি করে একটা ক্লাসিফিকেশন করছে। এই ক্লাসিফিকেশনের আমি যে পয়েন্টগুলো বলবো, যে উদাহরণগুলো বলবো, এগুলো তোমাকে মনে রাখতেই হবে। দেখো 1 নম্বর যে পয়েন্টটা সেটা হলো আনুবীক্ষণিক, অর্থাৎ যে শৈবালগুলো তুমি খালি চোখে দেখতে পারবে না তাকে বলা হয় আনুবীক্ষণিক। অথবা এই যে দেখো আনুবীক্ষণিক শৈবাল হলো প্রোক্লোরোকক্কাস। এবং এই কোশ্চেনটাই তোমাকে ঘুরিয়ে দিতে পারে, সেটা হলো পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম শৈবাল কোনটি, তাহলে হবে হলো প্রোক্লোরোকক্কাস। এইটা হলো 0.5 মাইক্রোমিটার। একটু মনে রাখবা। পৃথিবীর মধ্যে দীর্ঘদেহী শৈবাল কোনটি, ম্যাক্রোসিস্টিস। পৃথিবীর মধ্যে দীর্ঘদেহী শৈবাল কোনটি, ম্যাক্রোসিস্টিস। শোনো, যেখানে শব্দের শুরুতে ম্যাক্রো মানে হলো মেডিকেলের ভাষায় বলা হয় বড়, আর মাইক্রো শব্দ অর্থ ছোট। তাহলে এটা কত মিটার পর্যন্ত লম্বা, 60 মিটার পর্যন্ত লম্বা, জানতেই হবে। এবার দেখো বলতেছে সচল এককোষী। তাহলে দেখো যে সমস্ত শৈবালের ক্ষেত্রে ফ্লাজেলা থাকবে, এইটা হলো শৈবালের ফ্লাজেলা। এই ফ্লাজেলা যাদের থাকবে তারা হলো চলতে পারবে। আর যে সমস্ত শৈবালের ফ্লাজেলা থাকে তারা চলতে পারে। এবং এটা কয় কোষী, এককোষী। তাহলে তোমার এমসিকিউতে আসবে যে এককোষী ফ্লাজেলাযুক্ত শৈবাল নিচের কোনটি, ক্লামাইডোমোনাস। মনে রাখতেই হবে। দেখো পরের পয়েন্টে আমরা চলে যাই। দেখো সেটা হলো সচল, আবার বলতেছে কি কলোনিয়াল। সচল আবার কি বলতেছে, কলোনিয়াল। সচল আবার কি কলোনিয়াল। শোনো, কলোনি শব্দের অর্থ হলো একসাথে এক জায়গায় অবস্থান করা। যেমন মনে করো যে এইটা শৈবাল, এখানে কি একটা শৈবাল নাকি আমি মোট 6টা শৈবাল দিয়েছি। দেখো 6টা শৈবালের প্রত্যেকটিতে ফ্লাজেলা থাকবে। ফ্লাজেলা না থাকলে তারা চলতে পারবে না, মনে রাখবা। তাহলে তারা একসাথে অবস্থান করে এবং চলতে পারে। এর 3টা উদাহরণ তোমাকে মনে রাখতে হবে। শোনো, 1 নম্বরে ভলভক্স, 2 নম্বরে পেন্ডোরিনা, আর একটা হলো ইউডোরিনা। এদেরকে আবার আরেকটা নামেও ডাকা হয় সিনোবিয়াম। শোনো, এখানে মনে রাখার একটা কৌশল আছে। আমার যিনি টিচার ছিল তিনি এইভাবে বলতো আর কি, যেখানে 2জন মেয়ে মানুষ আছে। দেখো একজন রিনা আর একজন রিনা, কিন্তু একটা প্যান্ডোরিনা আর একটা কি ইউডোরিনা। প্যান্ডোরিনা এবং ইউডোরিনা কিভাবে কথা বলে, ভলভক্স, ভক করে কথা বলে। তাহলে এটা দিয়েও তুমি মনে রাখতে পারবা, ঠিক আছে, প্যান্ডোরিনা, ইউডোরিনা আর ভলভক্স। এবং দেখো পরের যেটা সেটা হলো নিশ্চল এককোষী। কি বলেছে, নিশ্চল হতে হলে তাহলে সেই শৈবালের মধ্যে কোনো ফ্লাজেলা থাকবে না। তাহলে এদের দেখো কি নাই, কোনো ফ্লাজেলা নাই। কি নাই, ফ্লাজেলা নাই। এবং নিশ্চল আবার কি এককোষী। নিশ্চল এককোষীর উদাহরণ হলো 2টা। দেখো এটা সিসি, দেখো ক্লোরোকক্কাম, আর একটা হলো ক্লোরেলা। এইটা একটু মনে রাখিও। বহুকোষী বলছে পাতার ন্যায়, দেখতে কেমন হবে, পাতা সদৃশ, এমন পাতা সদৃশ হবে। সেটার উদাহরণ কি, আলভা। এবং দেখো বহুকোষী আবার বলছে ফ্লামেন্টাস শব্দ অর্থ সুতা।
অশাখা মানে কোনো শাখা নাই। তাহলে বহুকোষী ফিলামেন্টাস সুতার মতো দেখতে দুইটা, দেখো ইউলোথ্রিক্স আর একটা হলো স্পাইরোগাইরা। এবার দেখো বহুকোষী ফিলামেন্টাস সুতার মতো কিন্তু শাখাযুক্ত, এটাও মনে রাখবা সিসি, সেটা হলো কাদোফোরা, আর একটাকে বলা হয় ক্যাটোফোরা। এই দুইটা মনে রাখলেই হবে। দেখো বহুকোষী হেটারোট্রাইকাস, এরা দেখো বহুকোষী কিন্তু মাটির সাথে শায়িত অবস্থায় বা হলো শয়ান অবস্থায় অবস্থান করে, যেমন ক্যাটোফোরা। ক্যাটোফোরা এটা মনে রাখতে হবে। দেখো বলতেছে সাইফোনের মতো দেখতে, নলাকার দেখতে, কেমন হবে? নলাকার। এবং এটা নলাকার দেখতে হবে, এবং এর আরেকটা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে নিউক্লিয়াস একটা থাকবে না, এর মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা থাকবে অসংখ্য। নিউক্লিয়াস থাকবে কেমন? অসংখ্য। নিউক্লিয়াস অসংখ্য থাকে। আর এর উদাহরণ একটা মনে রাখতে হবে, ভাউসেরিয়া। আর যে কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় সিনোসাইটিক। তাদেরকে কি বলা হয়? সিনোসাইটিক। জালের মতো, কিসের মতো? জালের মতো। একটা উদাহরণ মনে রাখতে হবে, হাইড্রোডিকটায়ন। দেহ পর্ব মধ্য পর্ব সদৃশ। এদের উদাহরণ কি? চারা। যেমন মনে করে যে এই যে বাঁশ গাছ দেখেছো, বাঁশের মাঝে মাঝে কি আছে? গিরা আছে। দুই পাশে গিরা এবং মাঝখানে হলো ফাঁপা অংশ থাকে। এই গিরাগুলোকে বলা হয় পর্ব, আর মাঝখানের অংশগুলোকে বলা হয় মধ্য পর্ব। পর্ব এবং মধ্য পর্ব সদৃশ কি? উদাহরণ কি? চারা। দেখো দেহ মূল কাণ্ড পাতার ন্যায় দেখতে, সব থেকে উন্নত মানের শৈবাল সার্গাজম। সব থেকে উন্নত মানের শৈবাল কোনটি? সার্গাজম। এবং এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন যেটা এসেছে সেটা হলো 10 নম্বর পয়েন্ট থেকে। 10 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করো। এদের ক্লোরোপ্লাস্ট, শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি সবার একই রকম হয় না। যেমন দেখো, আমি তোমাদের মনে রাখার জন্য একটা কৌশল বলেছিলাম, সেটা হলো জেলে তারেক। জেলে তারেক, জেলে তারেক সাপের গলায়, সাপের গলায়, গলায় আংটি, আংটি ও থালা পেল। কি পেল? থালা পেল, আংটি ও থালা পেল। দেখো 1 নম্বরে জেলে দিয়ে কোন ক্লোরোপ্লাস্টের আকৃতি জালিকাকার? এই যে দেখো জালিকাকার, অডোগোনিয়াম নামক শৈবালের ক্ষেত্রে জালিকাকার হয়। তারেক দিয়ে তারকাকার, জিগনেমা নামক শৈবালের ক্ষেত্রে তারকাকার হয়। এরপরে জেলে তাকের সাপের, সাপের মানে সর্পিল আকার, স্পাইরোগাইরা। এবং গলায় দিয়ে তোমার গার্ডল আকৃতির, গার্ডল আকৃতির কোনটি? সেটা হলো ইউলোথ্রিক্স। এবং আংটি, আংটিও তোমার হলো ইউলোথ্রিক্স। অর্থাৎ আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় তোমার ইউলোথ্রিক্স নামক শৈবালের ক্ষেত্রে। এবং থালা দেখি, থালার মতো, কিসের মতো? থালার মতো দেখতে। এর উদাহরণ হলো কলার পা। এবং পেলো দিয়ে পেয়ালার ন্যায় পানপাত্র আকৃতির ক্লামাইডোমোনাস। এটা খুব ভালো করে মাথায় রাখবা। এবং দেখো এখান থেকে আরও কিছু কোশ্চেন আছে। দেখো শৈবালের কোষীয় গঠন থেকে তোমাদের এখানে তেমন এমসিকিউ নাই, কিন্তু এখান থেকে তোমাকে মনে রাখতে হবে সেটা হলো সিনোসাইটিক। সিনোসাইটিক বিষয়টা কি? সিনোসাইটিক হলো একটা কোষের মধ্যে যখন একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেটাকে বলা হয় সিনোসাইটিক। দুইটা উদাহরণ মনে রাখিও, ভাউসেরিয়া আর বোট্রাইডিয়াম, বোট্রাইডিয়াম। আর যখন কোনো একটি শৈবালের কোষ প্রাচীর, কোন অংশ? কোষ প্রাচীর, কোষ প্রাচীর বালিকাময় হয় অথবা সিলিকাময় হয়, সেই সমস্ত শৈবালের কোষ প্রাচীরকে বলা হয় ফ্রুস্টিয়ল। কি বলা হয়? ফ্রুস্টিয়ল। এটা মনে রাখতেই হবে। আর এরপরে তোমাদের যেটা পারতেই হবে, না পারলে হবেই না, এই জায়গাটাতে তুমি ভর্তি পরীক্ষার জন্য একেবারে 100% দিয়ে রাখো। 100%। প্রত্যেকবার ভর্তি পরীক্ষায় একটা করে কোশ্চেন এখান থেকে আসবে। দেখো 1 নম্বরে এই পিগমেন্ট কেটে দাও, পিগমেন্ট লাগবে না। 1 নম্বরে ক্লোরোফাইটা, সবুজ শৈবাল। ক্লোরোফাইটা কি? সবুজ শৈবাল।
এই সবুজ শৈবাল কোন জাতীয় খাদ্যকে সঞ্চয় করে? শ্বেতসার বা স্টার্চ অথবা শর্করা। এবার দেখো ক্রাইসোফাইটা গোল্ডেন ব্রাউন শৈবাল, উদাহরণ কি? নেবিকুলা, কোন জাতীয় খাদ্যকে সঞ্চয় করে? ক্রাইসোল্যামিনারিন, পারতেই হবে। এরপরে দেখো পাইরোফাইটা অগ্নি শৈবাল, দেখো কতবার ভর্তি পরীক্ষা এসেছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 19-20-এ এসেছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18-তে এসেছে। দেখো এই পাইরোফাইটা অগ্নি শৈবালের উদাহরণ হলো প্যারামাইলোন, প্যারামাইলোন। এবং দেখো বাদামি শৈবাল ফিওফাইটা, এর উদাহরণগুলো কিন্তু লাগবে। ফিওফাইটার উদাহরণ হলো সার্গাজম। এবং এটা কয়টা জিনিস? 3টা। 1 নম্বরে ল্যামিনারিন, মেনিটাল আর অ্যালগিন। তুমি এটা মনে রাখতে পারবা, সেটা হলো MALE, মেল দিয়েও মনে রাখতে পারবা। 1 নম্বরে দেখো তাহলে মেনিটাল, 1 নম্বরে কি? মেনিটাল। এল দিয়ে কি? এল দিয়ে হলো ল্যামিনারিন, আর এ দিয়ে আর একটা আছে কি? অ্যালজিন। অথবা MAL দিয়েও মনে রাখতে পারবা। MAL, আমি আর উচ্চারণ করলাম না, MAL দিয়ে মনে রাখতে পারবা। দেখো তাহলে এম দিয়ে কি? ম্যানিটল, এ দিয়ে কি? অ্যালগিন, আর এল দিয়ে হলো ল্যামিনারিন। এরপরে খেয়াল করো, সেটা হলো রোডোফাইটা লোহিত শৈবাল, উদাহরণ কি? পলিসাইফোনিয়া। যেমন দেখো ফ্লোরিডিয়ান স্টার্স, অ্যাগার অ্যাগার, ক্যারাজিনান। তাহলে তুমি যদি উপরের 4টা মনে রাখো, নিচেরটা না মনে রাখলেও কোনো সমস্যা নেই। দেখো সবুজ শৈবাল শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, শ্বেতসার বা স্টার্চ। ক্রাইসোফাইটা নামের সাথে মিল আছে, ক্রাইসোল্যামিনারিন। পাইরোফাইটা প্যারামাইলোন, নামের সাথে মিল আছে। আর ফিওফাইটা তো তোমাদের আমি মনে রাখার কৌশল বলেই দিলাম, MAL। ঠিক আছে, ম্যানিটাল, অ্যালগিন, আর একটা হলো ল্যামিনারিন, এটা তোমাদের মনে থাকবে। দেখো এর পরের পেজে আমরা চলে যাই। দেখো এর পরের পেজে আমাদের যেটা দরকার সেটা হলো শৈবালের জনন। শৈবালের জনন 3 ধরনের হয়ে থাকে, অঙ্গজ, অযৌন জনন, আর একটা হলো যৌন জনন। দেখো অঙ্গজ জনন শৈবালের ক্ষেত্রে 5 ধরনের হতে পারে। 1 নম্বরে কোষের বিভাজন। কোষের কি? একটা কোষ বিভাজিত হয়ে আরও 2টা শৈবালের সৃষ্টি করতে পারে। এর উদাহরণটা একটু মনে রাখিও, সেটা হলো কোষের মাধ্যমে বিভাজিত হয়। শুধু উদাহরণ ইউগ্লেনা, যদিও লেস ইম্পর্টেন্ট, একটু দেখিও। খণ্ডায়নের মাধ্যমে হতে পারে কি? নস্টক আর অসিলাটোরিয়া। এটা মনে রাখবা নো দিয়ে মনে রাখবা। টিউবার বা কুড়ি সৃষ্টির মাধ্যমে, টিউবার বা কুড়ি সৃষ্টির উদাহরণ হলো চারা। উদাহরণ কি? চারা। এবং দেখো এরপরে হলো হরমোগনীয় এক ধরনের খণ্ডায়ন। তাহলে দেখো যে খণ্ডায়নের যে উদাহরণ ছিল, এখানেও ঠিক একই উদাহরণ আছে। নস্টক, আর একটা কি? অসিলাটোরিয়া। এটা কি দিয়ে মনে রাখবা? নো দিয়ে মনে রাখবা। ঠিক আছে, এরপরে দেখো শৈবালের ক্ষেত্রে অযৌন জনন। এখানে মনে রাখতে হবে, অনেকবার পরীক্ষায় এসেছে, শৈবালের প্রধান অযৌন জনন কোনটি? স্পোর সৃষ্টির মাধ্যমে প্রধান অযৌন জনন সম্পূর্ণ করে থাকে, অথবা স্পোরের আর একটা নাম হলো রেণু। আর অযৌন জননের ক্ষেত্রে তোমাদেরকে 6টা পয়েন্ট মাথায় রাখতে হবে। দেখো অযৌন জননের প্রধান উপাদান কোনটি? স্পোর বা রেণু। শোনো, স্পোর বা রেণু যদি সচল হয় তখন সেটাকে বলা হয় চলরেণু অথবা জুস্পোর। কাদের ক্ষেত্রে দেখা যায়? ইলোথিরিক্স। এবং যখন ফ্ল্যাজেলা বিহীন হয় তখন সেটাকে বলা হয় অচল রেণু বা অ্যাপ্লানো স্পোর। এবং যদি প্রতিকূল পরিবেশ অতিক্রম করার জন্য অনেক খাবার সমৃদ্ধ যে স্পোরগুলো প্রতিকূল পরিবেশে অবস্থান করে সেটাকে বলা হয় হিপনো স্পোর। আর একটা আছে অ্যাকাইনিটি। হিপনো স্পোরের মধ্যে যখন অধিক খাবার থাকে তখন সেটাকে বলা হয় অ্যাকাইনিটি। আর মাতৃ কোষের অনুরূপ হলে তখন সেটাকে বলা হয় অটো স্পোর। এবং যদি ডায়াট্রম জাতীয় শৈবাল আছে যাদেরকে বলা হয় অক্সোস্পোর, তাহলে ডায়াট্রম জাতীয় শৈবাল কোনটি? নেভিকুলা। এটা মনে রাখতে হবে। এরপরে দেখো যৌন জনন। এরপরে কি? যৌন জনন। তোমরা সবাই জানো যৌননের জন্য 2টা জিনিস লাগবে। একটা লাগবে হলো শুক্রাণু, আর একটা লাগবে হলো ডিম্বাণু। শোনো,
এখান থেকে বিশাল ইম্পর্টেন্ট, এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ সবগুলো বিশাল ইম্পর্টেন্ট। যেমন দেখো হোমোথেলিক, হোমো শব্দের অর্থ হলো একই, আর হোমোথেলিকের আরেকটা নাম হলো সহবাসী। যদি একটা শৈবাল থেকেই যদি তোমার শুক্রাণু এবং ডিম্বাণু উভয় উৎপন্ন হয় এবং সেখান থেকে তারা মিলিত হয়ে যদি জাইগোট তৈরি করে, তখন সেটাকে বলা হয় হোমোথেলিক শৈবাল। কী শৈবাল? আর হোমোথেলিক শৈবাল কাদের ক্ষেত্রে দেখা যায়? স্পাইরোগাইরা। আর হেটারোথেলিক, যদি শুক্রাণু এবং ডিম্বাণু একই শৈবাল থেকে উৎপন্ন না হয়ে ভিন্ন ভিন্ন শৈবাল থেকে উৎপন্ন হয়, তখন সেটাকে বলা হয় হেটারোথেলিক বা ভিন্নবাসী। আর এই ভিন্নবাসীর ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু একই শৈবাল থেকে উৎপন্ন হয় না। জনন কোষের আকারের ভিত্তিতে এদেরকে আবার 3টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে আইসোগামী, বিশাল ইম্পর্টেন্ট। আইসো মানে একই, যখন শুক্রাণু এবং ডিম্বাণুর আকার আকৃতি একই রকম হবে এবং তাদের ফ্লাজেলা থাকবে এবং দুইজনই চলতে পারবে, তখন সেটাকে বলা হয় আইসোগামী। এবং যখন অ্যানাইসোগামী, একটা জনন কোষ বড় হবে আর একটা ছোট হবে কিন্তু দুইজনেরই ফ্লাজেলা থাকবে, যেমন দুইজনেরই দেখো ফ্লাজেলা আছে, এটাকে বলা হয় অ্যানাইসোগামী। আর একটা দেখো হেটারোগ্যামাস অথবা উগ্যামেটস। তাহলে দেখো শুক্রাণুটা, এখানের ক্ষেত্রে শুক্রাণু যেটা সেটার ফ্লাজেলা থাকবে, সেটা আকৃতিতে ছোট হবে, সেটা চলতে পারবে, কিন্তু ডিম্বাণু আকৃতিতে বড় হবে, সে চলতে পারবে না। আর ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য শুক্রাণু ডিম্বাণুর কাছে আসবে, আর এটাকে বলা হয় হেটারোগ্যামাটস অথবা উগ্যামিয়াস। এবার দেখো অথবা উগামী, এই 3টা পয়েন্ট মনে রাখবা এখান থেকে, আইসোগামী, অ্যানাইসোগামী আর উগামী। আর এই উদাহরণগুলো একটু খুব দরকার। যেমন দেখো আইসোগামী কারা? ইউলোথ্রিক্স। অ্যানাইসোগামী কারা? প্যান্ডোরিনা। এবং উগামী কারা? ফোকাস বা ফিউকাস। এবং দেখো এরপরে দেখো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হলো শৈবাল থেকে যেটা আছে সেটা হলো ইউলোথ্রিক্স। এখান থেকে তুমি শৈবালের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য এই ইউলোথ্রিক্সের মধ্যে পাবা, কিন্তু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। দেখো সেটা হলো এই ইউলোথ্রিক্সের দেহের মধ্যে যে ক্লোরোপ্লাস্টটা আছে, সেই ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন হয়ে থাকে। যেমন দেখো এর আকৃতি হয়ে থাকে হলো তোমার বেল্ট, ফিতা, অথবা এটা আমি আরেকটা বলেছিলাম আংটি আকৃতির হয়ে থাকে। এবং এদের যে ক্লোরোপ্লাস্ট, আমি ধরে নিলাম এদের ক্লোরোপ্লাস্ট এটা, এবং এদের ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা প্রোটিন জাতীয় পদার্থ থাকে যেটার নাম হলো পাইরিনয়েড। নাম কি? পাইরিনয়েড। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, পাইরিনয়েড হলো প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারিদিকে অনেক সময় স্টার্চ থাকে। এটা একটু মনে রাখতে হবে যে এই ইউলোথ্রিক্সের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি দানাদার পদার্থ থাকে? পাইরিনয়েড নামক দানাদার পদার্থ থাকে, যেটা কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। এবং এইখান থেকে দেখো এই চিত্রের থেকে তোমাকে একটা এমসিকিউ দিবে। দেখো নিচের যে অংশ সেটার মধ্যে দেখো তো কোনো নিউক্লিয়াস, কোনো প্রকার কোনো ক্লোরোপ্লাস্ট আছে? এটাকে বলা হয় হোল্ড ফাস্ট। এইটার কাজ হলো ইউলোথ্রিক্স শৈবালকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, এবং এই অংশটা কোনোভাবেই বংশ বিস্তারে অংশগ্রহণ করে না, মনে রাখতে হবে। দেখো এরপরে আমাদের পরের পয়েন্টে চলে যায়। দেখো যে পরের পেজে যায়, দেখো এদের ক্ষেত্রেও যৌন জনন 3 ধরনের। 1 নম্বরে আছে হলো অঙ্গজ। 1 নম্বরে কি? অঙ্গজ জনন। অযৌন জনন। আর একটা হলো যৌন জনন। আমি তোমাকে আগে অঙ্গজ জনন বলে নিই। তুমি জানো যে শৈবালের ক্ষেত্রে মোট 5 ধরনের অঙ্গজ জনন হয়ে থাকে, কিন্তু ইউলোথ্রিক্স প্রজাতির ক্ষেত্রে অঙ্গজ জনন শুধুমাত্র 1 ধরনের, খণ্ডায়নের মাধ্যমে বংশ বিস্তার করে। এটা মনে রাখতে হবে। আর অযৌন জনন, এদের মধ্যে তোমরা জানো যে অযৌন জননের স্পোর গঠিত হয় মোট 6 প্রকার, কিন্তু এদের ক্ষেত্রে যে স্পোর গঠিত হয় সেই স্পোরের নাম হলো জুস্পোর। নাম কি? জুস্পোর। এদের স্পোরের নাম কি?
জুস্পোর। তবে কখনো কখনো এদের ক্ষেত্রে অ্যাপ্লানো স্পোরও সৃষ্টি হতে পারে। কখন সৃষ্টি হয়, অর্থাৎ ফ্ল্যাজেলা যুগবিহীন স্পোর কখন সৃষ্টি হবে, প্রতিকূল অবস্থায়, এটা একটু মাথায় রাখবা। আর যে কোষ থেকে এই জুস্পোরগুলো উৎপন্ন হয় সেই মাতৃকোষকে বলা হয় জুস্পোরাঞ্জিয়াম। নাম কি? জুস্পোরাঞ্জিয়াম। তাহলে এদের কি থাকবে? ফ্ল্যাজেলা যুক্ত থাকবে। আর এই জুস্পোরগুলো দুই প্রকারে হয়ে থাকে। এক নম্বরে মাইক্রোজুস্পোর, আর একটা হলো ম্যাক্রোজুস্পোর। তাহলে আকৃতিগতভাবে এই স্পোরগুলো আবার কত প্রকার? দুই প্রকার। একটা হলো মাইক্রোজুস্পোর, একটা কি? মাইক্রোজুস্পোর। আর একটা হলো ম্যাক্রোজুস্পোর। তাহলে মাইক্রো মানে কি? ছোট, আর ম্যাক্রো মানে কি? বড়। তাহলে এখান থেকে একটু মনে রাখবা, একটি জুস্পোরিয়াম হতে 8 থেকে 32টি জুস্পোর উৎপন্ন হতে পারে। কার ক্ষেত্রে? মাইক্রো জুস্পোরের ক্ষেত্রে। আর মেগা জুস্পোরের ক্ষেত্রে এখান থেকে উৎপন্ন হতে পারে 1 থেকে 4টি স্পোর বা জুস্পোর উৎপন্ন হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মনে রাখিও, এখান থেকে আর দরকার নাই। এরপরে আমরা যাব হলো পরের পড়াই। এখানে একটা শব্দ আছে দেখো, সেটা হলো যে রেস্টিং স্পোর। রেস্টিং স্পোর, দেখো এখানে একটা শব্দ আছে রেস্টিং স্পোর। তোমাকে এটা 1 মার্কের জন্য ফেস করতে হতে পারে, 2 মার্কের জন্য ফেস করতে হতে পারে। যখন শোনো, এই ইউলোথ্রিক্সের ক্ষেত্রে, যখন ইউলোথ্রিক্সের ক্ষেত্রে পরিবেশে কোনো খাদ্য থাকে না, তখন এই জুস্পোরগুলো তাদের ফ্ল্যাজেলা হারিয়ে অ্যাপ্লানো স্পোরে পরিণত হয় এবং এই অবস্থায় তারা অনেক দিন যাবৎ পরিবেশে অবস্থান করতে পারে, কিন্তু বংশবিস্তার করতে পারে না। আর এই সময়কালকে বলা হয় রেস্টিং স্পোর। মনে রাখতে হবে। এবার আসো যৌন জনন। এরপরে কি? যৌন জনন। শোনো, যৌন জননের ক্ষেত্রে আমরা জানি যে হোমোথেলিক আর একটা কি? হেটারোথেলিক। হোমোথেলিক মানে একই শৈবাল থেকে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হবে। হেটারোথেলিক মানে কি? একই শৈবাল থেকে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হবে না। তাহলে এদের ক্ষেত্রে যৌন জনন হলো ভিন্নবাসী অথবা কি? হেটারোথেলিক শৈবাল। হেটারোথেলিক শৈবাল। এবং ইউলোথ্রিক্সের ক্ষেত্রে দেখা যায় হেটারোথেলিক শৈবাল, এবং এদের যৌন মিলন হলো আইসোগ্যামাস। আইসোগ্যামাস শব্দের অর্থ আমি তোমাকে চিত্র দেখে বোঝাই। দেখো, এখান থেকে যতগুলো দেখো গ্যামেট উৎপন্ন হয়েছে, এখান থেকে যতগুলো গ্যামেট উৎপন্ন হয়েছে সবগুলো আকার আকৃতিতে একই রকম, সবারই ফ্ল্যাজেলা আছে। আর এই গ্যামেটগুলোকেই বলা হয় আইসোগ্যামাস, অথবা একই প্রকৃতির গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণু। এটা একটু মনে রাখিও। তাহলে এখান থেকে 2টা এমসিকিউ তোমাকে ফেস করতে হবে যৌন জনন থেকে। সেটা হলো এদের মানে হেটারোথেলিক শৈবাল এবং এদের ক্ষেত্রে যৌন মিলনটা কেমন হবে? আইসোগ্যামাস। এটা মনে রাখলেই হবে। এবং এখান থেকে দেখো শৈবাল এবং ছত্রাক থেকে শৈবালের যে শুক্রাণু অথবা ডিম্বাণু, এটা কেমন? এদের ফ্ল্যাজেলা কি একটা নাকি 2টা নাকি 3টা? এটা একটু মাথায় রাখতে হবে। এদের দেখো, এদের যে শুক্রাণুর যে ফ্ল্যাজেলাগুলো আছে, ডিম্বাণুর যে ফ্ল্যাজেলাগুলো আছে, এই যে দেখো এদের ফ্ল্যাজেলাগুলো হলো বাই ফ্ল্যাজিলেট। অর্থাৎ কয়টা ফ্ল্যাজেলা যুক্ত থাকবে? 2টা ফ্ল্যাজেলা যুক্ত থাকবে। যেমন তুমি এখানে চিত্র দেখলে আরও ভালো করে বুঝতে পারবা। এখানে যখন গ্যামেট উৎপন্ন হয় কয়টা করে থাকে? তাহলে 2টা করে ফ্ল্যাজেলা যুক্ত থাকে। এতটুকু মনে রাখলেই হবে। এরপরে দেখো পরের অংশ, সেটা হলো পামেলা দশা। কি দশা? পামেলা দশা। এখান থেকে তোমার 2 মার্কের কোশ্চেন আসছে। পামেলা দশা বলতে কি বোঝো? পামেলা দশা বলতে কি বোঝো? আর কোন প্রজাতির ক্ষেত্রে এটা দেখা যায়? দেখো, কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিনে আবদ্ধ থাকে। এ অবস্থাকে পামেলা দশা বলে। আমি দেখো আরেকবার বলি। তাহলে কিছু
শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম কোষের ভিতর সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিনে আবদ্ধ থাকে। কিসে আবদ্ধ থাকে? জেলাটিনে আবদ্ধ থাকে। আর এই অবস্থাটাকে বলা হয় পামেলা দশা। আর কোন শৈবালের ক্ষেত্রে এটা দেখা যায়? ক্লামাইডোমোনাস। এরপরে দেখো, এর পরের অংশ শৈবালের গুরুত্ব। শৈবালের কি গুরুত্ব? শোনো, শৈবালের গুরুত্বের ক্ষেত্রে আমরা জানি যে শৈবালের অনেক ভূমিকা রয়েছে। শৈবাল আমাদের পরিবেশটাকে সুস্থ রাখার জন্য আমাদের পরিবেশে অক্সিজেন ত্যাগ করে, ঠিক আছে, এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব আছে। আমি যে কথাগুলো বলবো সবগুলো মনে রাখতে হবে। দেখো, শৈবালের 1 নম্বরে শৈবালের উপকারী দিক। 1 নম্বরে বায়ুমণ্ডলে অক্সিজেন সংযোগ। বায়ুমণ্ডলে যে 20 ভাগ অক্সিজেন আছে তার মধ্যে 20 ভাগ, অর্থাৎ বায়ুমণ্ডলে যে পরিমাণ অক্সিজেন আছে তার 20% অক্সিজেন শৈবাল বায়ুমণ্ডলে ত্যাগ করে। এবার মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে। যেমন কিছু শৈবাল আছে, যেমন নস্ট্রোক অ্যানাবেনা, ইউলোসিরা, এরা বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে সেটা মাটিতে স্থাপন করে। এটা মনে রাখতে হবে। দেখো, এরপরে পরিবেশ দূষণ রোধ। তোমরা সবাই জানো শৈবাল বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমায় এবং অক্সিজেনের ঘনত্ব বাড়ায়। এবং মোট সালোক সংশ্লেষণের কত ভাগ? 60 ভাগ শৈবালে থাকে। ফলে পরিবেশে মোট সালোক সংশ্লেষণ 60 ভাগ শৈবালে ঘটে থাকে। ফলে পরিবেশ দূষণ কম হয়, উৎপাদক হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা জানি যে বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে ব্যবহৃত হলো শৈবাল। উৎপাদক না থাকলে প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী খাদক কেউ পৃথিবীতে বসবাস করতে পারবে না, সবাই বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এটাও একটা উপকারিতা। এরপর দেখো, বায়োফুয়েল বা বায়োডিজেল তৈরি করা হয় কোন শৈবাল থেকে? এই যে দেখো, বোট্রায়োকাক্কাস ব্রাউনি, এখান থেকে তৈরি করা হয়। একটা মনে রাখলেই হবে। গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় করা যায়। নীলাভ সবুজ শৈবাল ফাইকোবিলিন প্রোটিন নামে অতিরিক্ত রঞ্জক পদার্থ কণিকা দৃশ্যমান আলোর বাইরে আলোকরশ্মি শোষণ করতে পারে, এবং শোষণ করলে যদি ওই অঞ্চল দিয়ে কোনো সাবমেরিন যায় তাহলে সেই সাবমেরিন যে আলো জ্বালায় সেই আলোটাকে তারা শোষণ করে রেখে দিতে পারে। পরবর্তীতে যদি ওই পথ দিয়ে অন্য একটা সাবমেরিন যায় বা অন্য একটা জাহাজ যায়, তারা বুঝবে যে এই মুহূর্তে বা কিছুক্ষণ আগে একটা সাবমেরিন এই পানির নিচ দিয়ে গেছে। কোন দিকে গেছে এটাও তারা নির্ণয় করতে পারে। সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়, এক কথায় শেষ। যে অঞ্চলে শৈবাল বেশি থাকবে সে অঞ্চলে মাছও বেশি থাকবে। মাটির বয়স নির্ণয় করা যায় এবং মানুষের খাদ্য হিসেবেও এটা ব্যবহৃত হয়। একটা উদাহরণ মনে রাখিও, আলভা ল্যাকটুসা। এবং পশু খাদ্য হিসেবে এটি ব্যবহৃত হয়। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, শৈবাল থেকে ন্যানো ফিল্টার তৈরি করা হয়েছে, অনেকবার পরীক্ষায় এসেছে। সেটা হলো কোন শৈবাল থেকে ন্যানো ফিল্টার তৈরি করা হয়েছে? পিতোফোরা। তবে এখানে বাংলাদেশের একজন বিজ্ঞানীর নাম তোমাদের মনে রাখতে হবে। শৈবাল, পিতোফোরা শৈবাল, যার সন্ধান কাঁচামাল প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের শৈবালবিদ ডক্টর মোহাম্মদ আল মোজাদ্দেদি আল ফেসানি। এটা মনে রাখতে হবে। দেখো, ডেন্টাল ভর্তি পরীক্ষায় 23-24 এটা এসেছে। এরপরে দেখো অন্যান্য অপকারিতা। শোনো, শৈবালের অপকারিতা 2টা মনে রাখলেই হবে। একটা হলো কারা ওয়াটার বুলুম সৃষ্টি করে, অর্থাৎ পানির উপরে শৈবাল এমনভাবে জন্মায় যেন পানিটা একেবারে সবুজ হয়ে যায় এবং পানিতে যে কোনো প্রাণীর বসবাসের অনুপযোগী হয়ে যায়। এটাকে বলা হয় ওয়াটার বুলুম। 3টা প্রজাতির নাম মনে রাখতে হবে। দেখো, অসিলাটোরিয়া, নস্ট্রক এবং মাইক্রোসিস্টিস। উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে। সেফালিউরস ভিরোসেন্স নামক শৈবাল উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে। মাছের রোগ সৃষ্টি করে কোনটি?
অডোগোনিয়াম নামক শৈবাল মাছের কোন জায়গায় রোগ সৃষ্টি করে? ফুলকায় রোগ সৃষ্টি করে। এরপরে স্থাপনার ক্ষতি, এগুলো তেমন লাগবে না। এর পরের অংশে আমরা চলে যাই, দেখো কি কি আছে দেখো। তাহলে এখানে ছত্রাক আছে, এটা আমি পরের ক্লাসে বলবো ইনশাল্লাহ। তোমরা শৈবালটা কমপ্লিট করিও, আমি পরের ক্লাস যেটা নিব সেটা হলো ছত্রাকের উপর। সে পর্যন্ত সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।